সকাল থেকে আমি মজিদ ভাইকে একটা বিশেষ উদ্দেশ্যে খুঁজেছি। লোকটির খুব মাছ ধরার নেশা। রাত দুপুরে এখানে সেখানে মাছ ধরতে যাই। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার ভয় করে না? সে ৩২ দাঁত বের করে বলল, ভূতের কথা বলছো? আমি তো ভূত চাবাইয়া খাই। কিছুটা দৃষ্টি করে তার দাঁতের দিকে আমার নজর পড়ল। দেখলাম দাঁত থেকে রক্ত বের হচ্ছে। কথার মাঝখানে ওয়াক্থু থুতুর সাথে কিছুটা রক্ত বের হয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমারও আবার মাছ ধরার খুব শখ, তাই মজিদ ভাইয়ের সাথে আমার প্রচুর খাতির। আজকে তাকে আমার ভীষণ দরকার। একটা জায়গায় তাকে নিয়ে যাব, সাহসী লোক খুব দরকার। আর সে ছাড়া আর কেউ ওই জায়গায় যাবে না, সেটা আমি নিশ্চিত। ভাবিকে মজিদ ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই বলল, মনে হয় ও শ্মশান ঘাটে বড়শি দিয়ে মাছ ধরছে। কত না করলাম, সে কথা শুনলই না। কত ঘটনা শুনে। দেখো সাবধান, তুমি আবার ওই পথে যেও না। তোমার ভাই বাড়িতে আসলে তোমার সাথে দেখা করার কথা বলবো। আমি কিছু না বলে চলে আসলাম। দ্বীপ্রহর, চারিদিকে কোনো জনমানব নেই। সূর্যটা ঠিক মাথার উপরে উঠে এসেছে। বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গাল বেয়ে পড়ছে। নদীর পাড় ধরে হেঁটে চলেছি। আমাকে যেতে হবে সামনের শেওড়ার ঝোপ দিয়ে। শেওড়া আম গাছ খুব ঘন, ফলে সূর্যের আলো এর নিচে ঠিক মতো আসে না, যার ধরুন জায়গাটি সবসময় ঘুটঘুটে অন্ধকার স্যাঁতস্যাঁতে থাকে। দূর থেকে কেমন জানি একটা ভৌতিক অবস্থা অনুভব করলাম। শেওড়া ঝোপের নিচে আসার সাথে সাথে শরীরে একটা ভাবসা গরম অনুভব করলাম। সাথে সাথে শরীরে একটা ছমছম অনুভূতি। গভীর জঙ্গলের দিকে তাকালাম। বিদঘুটে অন্ধকার, অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আমি হেঁটেই চলছি গন্তব্যে। সামনে যে বাঁশের ঝাড়টি দেখা যাচ্ছে দূর থেকে, সেটা বড় অদ্ভুত লাগছে। এই বাঁশ ঝাড়টি নিয়ে একটি সত্য ঘটনা মনে পড়ে গেল। একদিন এক লোক এমনি এক দ্বীপ্রহরে ওই বাঁশ ঝাড়টির নিচ দিয়ে যাচ্ছিল বড়শি দিয়ে মাছ ধরার জন্য। যাওয়ার সময় দেখে একটি বাঁশ মাটিতে ভেঙে পড়ে আছে। ওই লোক মনে করলো এতটা না ঘুরে এই বাঁশের উপর দিয়ে চলে যায়। যেই ভাবনা সেই কাজ। বাঁশের কঞ্চি সরিয়ে যখন বাঁশের উপর দিয়ে পার হতে যাবে, ঠিক তখনই বাঁশটি তাকে সহ দাঁড়িয়ে পড়ল। তখন ওই লোকের সেকে চিৎকার। সে সময় নদী দিয়ে যাচ্ছিল একটি নৌকা। তারা এসে তাকে গাছ থেকে নামালো। নামানোর সাথে সাথেই লোকটি অজ্ঞান হয়ে গেল এবং লোকটির সারা শরীর নীল হয়ে গেছে। সুস্থ হওয়ার পর যা বলল তা ছিল এইরকম। সে বাঁশের উপর উঠে দেখে কিছু ছোট ছোট ছেলে মেয়ে তাকে দেখে নাচছে। তাদের বড় বড় দাঁত, দাঁত থেকে রক্ত পড়ছে। তার জিহ্বাটা ছিল শুধু কালো। আল্লাহ তাকে নিজ হাতে বাঁচিয়ে দিচ্ছে। জেলেপাড়ার নতুন বউ সেদিন এখানে একটি ভাঙ্গা বাঁশ দেখে গরুটি বেঁধে গেল এবং ভাবলো ঘাসও খেতে পারবে, আবার বাঁশের কঞ্চের পাতাও খেতে পারবে। কিন্তু যখন গরুটি বিকেলবেলা পানি ও ভাতের ফেনা খাওয়াতে গেল, তখন গরুটি না দেখে এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ দুইটি বাঁশের বাতাসে ঘর্ষণে ফেলে অদ্ভুত শব্দ শোনা গেল। কিছুটা মাংসের হাড় চিবিয়ে খাওয়ার মতো শব্দ। শব্দটি শুনে যখন উপরে তাকালো, তখন সেই বউয়ের চিৎকার। তার চিৎকার শুনে যখন জেলে পাড়ার লোকের দৌড়ে আসলো, ততক্ষণে এই মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। কে কিছু না বুঝে যখন এদিক সেদিক তাকিয়ে ঘটনাটি বোঝার চেষ্টা করতে লাগলো, তখন সেই বাঁশের বাতাসে অদ্ভুত শব্দটি ভেসে আসলো। সবাই উপরে তাকিয়ে চোখের পলকে একসাথে জড়ো হয়ে গেল। কারো মুখ দিয়ে এতটুকু শব্দ বের হলো না। শুধু মাত্র মহিলাটির অজ্ঞান দেহটি বয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসলো। গ্রামের সবাই চিৎকার। তাদের চিৎকার শুনে জেলে পাড়ায় জড়ো হলো। সবার মুখে এক এক ঘটনা। বয়োজ্যেষ্ঠ জেলে লবাদা তো সবাইকে নিয়ে বাঁশঝাড়ের দিকে রওনা হলো। অতি উৎসাহী কয়েকজন আগে আগে দৌড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই অতি উৎসাহীরা পিছনে দৌড়াতে লাগলো আর বোবাদের মতো চিৎকার করতে লাগলো। সবাই তো অবাক, কি হয়েছে কি হয়েছে, তারা কোনো কিছুই বলতে পারলো না। শেষে সবাই মিলে ওই জায়গায় গেল। উপরে তাকিয়ে দেখলো গরুটি একটি বাঁশে ঝোলানো আছে। সারা শরীর থেকে খাবলা দিয়ে মাংস তুলে দেওয়ার স্পষ্ট দাগ। শেষে অতি উৎসাহী ও লবাদার কাছ থেকে যা শোনা গেল তা হলো এইরকম। ওরাও দেখলো গরুটি গাছে ঝুলিয়ে আছে,
কিন্তু সেই সাথে দেখলো 4-5টি ছোট ছোট বাচ্চা ওই গরুটির উপর ঝুলে আছে আর হাতের বড় বড় নখ দিয়ে সেই গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি বিভৎস সে দৃশ্য! সেই থেকে ওই পথে আর কেউ খুব আসে না। নিতান্তই যদি কারো আসতে হয় তবে সাথে সাহসী কাউকে নিয়ে আসে। আমি চলছি আমার গন্তব্যে। আমি বাসঝাড়ে খুব কাছে চলে আসলাম। কিছুটা ভয় লাগছে। বাসঝাড়ের কাছে এসে আমার চক্ষু ছানা ভরা। আমি তো অবাক! এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আগের ঘটনাগুলো খুব মনে পড়ছে। একটা বাস ভেঙে রাস্তার উপর পড়ে আছে। সেই সাথে একই ঘটনার পুনরাবৃত্তি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর সোজা বাসটিকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলাম। বাতাসে বাসে ঘর্ষণের সেই বীভৎস শব্দটা শোনা যাচ্ছে। আমি উপরে তাকালাম না। বুঝতে পারছিলাম আমাকেও একইভাবে ভয় দেখানো হবে, তাই কোনোভাবেই উপরে তাকাবো না। কানে তালা লেগে যাওয়ার অবস্থা। রাক্ষসের শিকার মিস হইয়া গেলে সে বীভৎস শব্দ করে কিছুটা সেই রকম। আমি যত দূরে সরে যাচ্ছি তত শব্দের ক্ষিপ্রতা বেড়েই চলেছে। সামনের নদী একটা বাঘ দেখা যাচ্ছে। এই বাঘটার পরেই শ্মশান ঘাট। যদিও এটা অনেক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেটাও একটা বিরাট ঘটনা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়া কাঠ, ছেঁড়া কাঁথা, কিছু চুল পড়ে আছে। দূরে একটা গাছে একটা বালিশ ঝুলছে। আমি ভূত খেকো মসজিদকে খুঁজেছি। ওইটো নদীর পাড়টায় একটু নিচে মাথা দেখা যাচ্ছে। আমি সামনে গেলাম। দেখলাম লোকটা এক মনে বসে বড়শি দিয়ে বসে মাছ শিকারের আশায়। আমি ওনাকে চমকে দেওয়ার জন্য শব্দহীন আগাচ্ছি। একদম কাছে গিয়ে বললাম, মজিদ ভাই। কোনো সাড়া নেই। আমি আবার বললাম, ভূত খেকো মজিদ ভাই। এবার উনি পেছনে তাকালেন এবং সাথে সাথে চিৎকার। আমি মজিদ ভাইকে বললাম, মজিদ ভাই না? সে তার বড় বড় দাঁত বের করে দিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি মনে করছিলাম মজিদ ভাই আমার সাথে খুশ করছে। না, সত্যি তা নয়। মজিদ ভাইকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে এবং সে এই মুহূর্তে ভূতরূপে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এবং আমি সেখান থেকে বাঁচার জন্য দৌড় দিলাম, কিন্তু এর ঘটনার অনেক পুনরাবৃত্তি হয়েছে। আমি যেতে যেতে নানা বাধার সম্মুখীন হয়েছি এবং এই বাধা থেকে আমি বেঁচেছি শুধু খোদার রহমত ছিল বলে। এবং জীবনের মায়া ত্যাগ করে দৌড় দিয়েছিলাম। রাস্তায় অনেক ঘটনা ঘটে গিয়েছিল। শেষমেশ কোনো রকমে বাড়ি পৌঁছেছিলাম নিজের যানটা হাতে করে নিয়ে।